আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছেলেমেয়েরা, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি, যখন আমাদের ঠিক আজকে অগাস্টের 23-24 তারিখ, সম্ভবত আমি যদি ভুল না করি 24 তারিখ, ঠিক আমাদের আগামী মাসের 1 তারিখ থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা স্কুলে প্রি-টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অতএব খুবই ভাইটাল একটা টাইম, এই জন্য আমরা কেউ সময় নষ্ট করব না। আমরা প্রত্যেকটা সাবজেক্ট, বিশেষ করে যেই সাবজেক্টে আমাদের সমস্যা আছে, দুর্বলতা আছে, সেই সাবজেক্টগুলো বেশি বেশি পড়বো, যেন আমরা আগামী প্রি-টেস্ট পরীক্ষায় টিকতে পারি, তাই না? আমরা আজকে ছেলেমেয়েরা, আমরা আজকে নবম দশম শ্রেণীর ফিন্যান্সের নবম অধ্যায় আমরা আলোচনা করতে চাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে, সিকিউ আসবে এবং এমসিকিউ আসবে। ওকে ছেলেমেয়েরা, আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। আমরা বোর্ডে লিখেছি যে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। ছেলেমেয়েরা, আমরা যখন মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন পড়েছিলাম, তোমাদের হয়তো অনেকেরই মনে আছে যে ব্যবসা উদ্যোগে, কোথায় ব্যবসা উদ্যোগে যখন আমরা মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন পড়েছিলাম, তখন আমরা অংশীদারি ব্যবসায়ের একটা আলোচনায় এই ব্যাংকিংও যে একটা ব্যবসা, সেই ব্যবসা প্রথম জেনেছিলাম। আমরা জানি যে অংশীদারি ব্যবসা 1932 সালের অংশীদারি আইন দ্বারা গঠিত এবং পরিচালিত হয়। এই অংশীদারি ব্যবসায়, সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন মনে আছে? 2 জন, আর সর্বোচ্চ 20 জন। বলো, সাধারণ অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা আর সর্বোচ্চ 20 জন। তবে ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন। সর্বনিম্ন কত? 2 জন, আর সর্বোচ্চ 10 জন। আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করব। তাহলে অংশীদারি ব্যবসা, যদিও আমরা ফিন্যান্স আলোচনা করছি, কিন্তু এই ফিন্যান্স এটা একটু রিলেটেড ওই আগের আলোচনা ব্যবসা উদ্যোগের। তাহলে বলো তো, অংশীদারি ব্যবসা কত সালের আইন অনুসারে? 1932। কত সালের? 1932। আর অংশীদারি ব্যবসা, সাধারণ অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা সর্বনিম্ন আর সর্বোচ্চ 20 জন। আর তুমি বলো, ব্যাংকিং অংশীদারির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন আর সর্বোচ্চ 10 জন। সবাই কি ক্লিয়ার? তোমার নামটা জানি কি বাবা? তানভীর। তাহলে অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন আর সর্বোচ্চ, আর ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন আর সর্বোচ্চ 10 জন। ক্লিয়ার? এই অংশীদারি ব্যবসা 1932 সালের আইন অনুসারে গঠিত এবং পরিচালিত হয়। কত সালের? 1932। তো আমরা ওখানে জেনেছি যে ব্যাংকও একটা ব্যবসা প্রতিষ্ঠান। সাধারণ যে ব্যবসা প্রতিষ্ঠান, ওরা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে, ব্যাংকও সে একই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য কি জানো? মুনাফা অর্জন। গুড। উদ্দেশ্যটা কি বলতো? মুনাফা অর্জন। অর্থাৎ ব্যাংকও কি করে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ বিনিয়োগ করে, হ্যাঁ, এবং যাবতীয় অর্থনৈতিক লেনদেন কার্যক্রম করে। এই জন্য এটাকে ব্যবসা বলা হচ্ছে। তো ছেলেমেয়েরা, আমাদের এই নবম অধ্যায় ফিন্যান্সের ব্যাংকিং ব্যবসা ও তার ধরনে, এখানে প্রথম দিকে বলা হচ্ছে যে যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংকের ব্যবসায়ের আকার, প্রকৃতি, উদ্দেশ্য এবং গঠনে আমূল পরিবর্তন হয়েছে, তাই না ছেলেমেয়েরা? এখন আমাদের ব্যাংক সিস্টেমটা এমন হয়েছে যে আমাদের মোবাইলের ব্যাংকিং একটা অ্যাপের মাধ্যমে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্থানান্তর করতে পারি। ব্যাংকেও যেতে হবে না। তোমার মোবাইলে যদি একটা অ্যাপস ডাউনলোড করো, যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংকে যদি অ্যাপস ভিত্তিক কার্যক্রম চলে, ওই অ্যাপসের মাধ্যমে তুমি তোমার কাজ করতে পারবে, তাই না? তো এই জন্য বলেছে কি, ব্যাংকের উদ্দেশ্যগুলো কি ছেলেমেয়েরা, ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। বলো, ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। প্রথম হচ্ছে এই যারা প্রতিষ্ঠা করেছে, মানে ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে। এই প্রথম কথা হচ্ছে ব্যাংকের মালিক আর যারা এটা ব্যবস্থাপনা করে, তাদের প্রেক্ষাপটে একটা উদ্দেশ্য রয়েছে। তাদের একটা উদ্দেশ্য রয়েছে না? এই ব্যাংকের মালিকের উদ্দেশ্য কি বলতো? আর ওই ব্যবস্থাপনার কাজ কি? সেই মুনাফা অর্জনে সহায়তা করা, তাই না? তাহলে ব্যাংকের উদ্দেশ্যগুলো কি কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কয় ভাগে? একটা হচ্ছে মালিক ও ব্যবস্থাপনা প্রেক্ষাপট থেকে ব্যাংকের উদ্দেশ্য। প্রথমটা কি বলতো? মালিক ও ব্যবস্থাপনার প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। তারপর হচ্ছে সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে উদ্দেশ্য। একটা ব্যাংক, সরকার কেন তোমাকে অনুমোদন দিবে তুমি যদি একটা ব্যাংক করতে চাও? রাষ্ট্র বা সরকার কেন তোমাকে ব্যাংকটা চালু করার, ব্যাংকটা প্রতিষ্ঠা করার তোমাকে অনুমতি দিবে? এটা কারণ থাকতে হবে না? আচ্ছা, আরেকটা হচ্ছে যে গ্রাহকদের প্রেক্ষাপটে উদ্দেশ্য। কি, কোন প্রেক্ষাপটে? গ্রাহকদের। তাহলে এই উদ্দেশ্যগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কয় ভাগে? একটা হচ্ছে বলো, একটা হচ্ছে মালিক ও ব্যবস্থাপনার প্রেক্ষাপট, বলো একটা। আর একটা হচ্ছে সরকার ও রাষ্ট্রীয় প্রেক্ষাপট, আর হচ্ছে ব্যাংকে গ্রাহক প্রেক্ষাপট, তাই না? তাহলে ব্যাংকে গ্রাহক কারা? আমরা। ব্যাংকে গ্রাহক কারা? আমরা। আর
এছাড়া তো বুঝতেই পারছো যে সরকার এবং রাষ্ট্র একটা উদ্দেশ্য আছে, তাই না? এবং মূল উদ্দেশ্য কারা? ব্যাংকের মালিক এবং ব্যবস্থাপনা প্রেক্ষাপটে তাদের উদ্দেশ্যগুলোকে ভাগ করা হয়েছে। ছেলেমেয়েরা, আমরা প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। তার আগে একটু বলে নেই যে আমরা আবারও একটু বলছি যে ব্যাংক হচ্ছে একটা মুনাফামুখী প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য হচ্ছে সেবাদানের মাধ্যমে মুনাফা অর্জন করা, অর্থাৎ এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। ক্লিয়ার? একটা ছোট্ট একটা মুদি দোকান যেমন ব্যবসা মুনাফার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে, একটা অংশীদারি ব্যবসায় যেমন মুনাফার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে, যৌথ মূলধনী ব্যবসায় যেমন মুনাফার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে, ব্যাংকও কিসের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়? মুনাফা উদ্দেশ্য। এটাকে আমি যে আলোচনা করছি এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কথা বলছি। কিসের ব্যাংক বলতো? বাণিজ্যিক ব্যাংকের কথা বলছি। রাষ্ট্রীয় ব্যাংকের প্রেক্ষাপট ভিন্ন। রাষ্ট্রীয় ব্যাংকের প্রেক্ষাপটটি কি ভিন্ন? আচ্ছা, এবার শোনো, তাহলে ব্যাংকের উদ্দেশ্যগুলো কি কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। প্রথমটার নাম কি? মালিক ও ব্যবস্থাপনা প্রেক্ষাপটে, তারপর সরকার ও রাষ্ট্রের প্রেক্ষাপটে, তারপর গ্রাহকদের প্রেক্ষাপটে। ওকে, এই উদ্দেশ্যগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। এবার শোনো, ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনার প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন। এটা বলছি ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনার প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য তহবিল, বিনিয়োগ বলা ও মুনাফা অর্জন। ধরো তুমি একজন ব্যবসায়ী, তো তোমার বিভিন্ন সেক্টরে ব্যবসা আছে এবং তোমার অনেক টাকা আছে। তুমি চিন্তা করলে যে না, এখন আমি একটা ব্যাংকিং ব্যবসা করব। ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে বর্তমানে 400 কোটি টাকা প্রয়োজন হয় মূলধনের। কত কোটি? 400 কোটি টাকা। তোমার কাছে যদি 400 কোটি টাকা থাকে এবং তুমি যদি কেন্দ্রীয় ব্যাংকের এই বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা করতে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যদি ফুলফিল করতে পারো, তাহলে তুমি একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবে। কত কোটি টাকা? 400 কোটি টাকা। এখন বলা হচ্ছে যে মালিক এবং ব্যবস্থাপনা প্রেক্ষাপটে প্রধান উদ্দেশ্য হচ্ছে তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন। বলো প্রথম উদ্দেশ্য। আচ্ছা, আমি কিন্তু পয়েন্টসগুলো ধরবো। তহবিল, বিনিয়োগ অর্থাৎ তোমার যে অনেক অর্থ জমেছে বিভিন্ন ব্যবসা করে, এই অর্থটা তুমি বিনিয়োগ করবে কোথায়? ব্যাংকিং সেক্টরে। এবং উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। ওকে, প্রথম উদ্দেশ্য। তারপর হচ্ছে সুনাম অর্জন। কি বলতো? অনেক ব্যবসায়ী আছে, আমাকে লক্ষ্য করো, অনেক ব্যবসায়ী আছে যাদের এত টাকা, এত বছর, এখন ওনার সুনাম দরকার, ওনাকে কেউ চিনে না, ওনার পরিচয় দরকার, তাই না? শোনো, আমাদের মুনাফা অর্জন এটা তো একটা ব্যবসার স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু যখন মানুষ অনেক অর্থের মালিক হয়ে যায় তখন মানুষ কি করে? তখন অন্য কিছুতে সে শান্তি খুঁজে পায়। কথা বুঝুনি? তখন সে ফেমাস হতে চায়, বিখ্যাত হতে চায়, সবাই তাকে চিনুক, এরকম সে হতে চায়। যখন প্রাইমারি স্টেজ, যখন তোমার টাকা নাই তখন তোমার টাকা দরকার, তোমার গাড়ি নাই তখন গাড়ি দরকার, যখন তোমার বাড়ি নাই তখন বাড়ির দরকার, যখন তোমার এই সব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে যায় তখন কি দরকার? তোমার দরকার যে তোমাকে মানুষ চিনে, তোমার এমন একটা অবস্থানে যাবে, তাই না? তুমি যদি একটা ব্যাংক প্রতিষ্ঠা করো, তোমার কথা আলোচনা হবে, টেলিভিশনে, পত্রিকায় দেখা হবে না, তখন মানুষ আস্তে আস্তে তোমাকে চিনবে। তাহলে 2 নম্বর উদ্দেশ্য সুনাম অর্জন। বলো 2 নম্বর উদ্দেশ্য। এই প্রথম উদ্দেশ্য তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন। বলো প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য সুনাম অর্জন। প্রথমটা এবং দ্বিতীয়টা দুটাই বলো। তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন। তারপর সুনাম অর্জন। তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন, সুনাম অর্জন। তহবিল, বিনিয়োগ, মুনাফা অর্জন, সুনাম অর্জন। তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন, সুনাম অর্জন। তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন, সুনাম অর্জন। ওকে, এবার এতটুকু বুঝতে পেরেছো? 2টা পয়েন্ট বলেছি আমরা। এই পয়েন্টটা কি গ্রাহকদের প্রেক্ষাপটে নাকি সরকারের প্রেক্ষাপটে? মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে। এরপর হচ্ছে উন্নয়নে অংশগ্রহণ। বলো উন্নয়নে অংশগ্রহণ। উন্নয়নে অংশগ্রহণ বলতে বোঝায় দেশের বিভিন্ন খাতে উন্নয়ন করতে চায়। হ্যাঁ, বিশেষ করে শিল্পায়ন, শিক্ষা, চিকিৎসা। বুঝতে পেরেছো না? যখন তোমার অনেক টাকা হবে তখন দেখা যাবে যে তোমার, হ্যাঁ, তুমি কি করবে? তুমি সমাজসেবার দিকে যাবে। এটাও পরিচিত হবার একটা অন্যতম মাধ্যম, তাই না? তো এই জন্য বলছি যে উন্নয়নে অংশগ্রহণ। কি বলতো? প্রথমে কি বলছি? 3 নম্বরটা কি বলেছি? উন্নয়নে অংশগ্রহণ। প্রথমটা তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন, তারপর উন্নয়নে অংশগ্রহণ, তারপরে বলো সজীব এর আগে বলেছ, আবার বলো প্রথম 3টা বলো। প্রথম তিনটা স্যার তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন, তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন, সুনাম অর্জন, তারপরে উন্নয়নে অংশগ্রহণ। বলো আবির। তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন, সুনাম অর্জন, উন্নয়ন অর্জন। বলো নিশান চৌধুরী। তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন, সুনাম অর্জন, উন্নয়নে অংশগ্রহণ। বলো সাব্বির চৌধুরী। তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন, সুনাম অর্জন, উন্নয়ন
উন্নয়নে অংশগ্রহণ। বলো চৌধুরী মৃদুলা। তহবিল বিনিয়োগ মুনাফা অর্জন হ্যাঁ, উন্নয়ন অংশগ্রহণ। গুড। তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন সুনাম অর্জন উন্নয়ন অংশগ্রহণ। গুড। তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন সুনাম অর্জন উন্নয়নশীল উন্নয়নে অংশগ্রহণ। উন্নয়নে অংশগ্রহণ। গুড। তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন সুনাম অর্জন উন্নয়ন অংশগ্রহণ। গুড। তহবিল বিনিয়োগ মুনাফা অর্জন সুনাম অর্জন উন্নয়ন অংশগ্রহণ। ছেলেমেয়েরা আমরা তাহলে গ্রাহকদের প্রেক্ষাপটে পড়ছিলাম উদ্দেশ্য, হ্যাঁ গ্রাহকদের প্রেক্ষাপটে এই টপিকটা যে আলোচনা করছি গ্রাহকদের প্রেক্ষাপটে, মালিকদের প্রেক্ষাপটে। মালিক ও ব্যবস্থাপনা, বলো মালিক। আচ্ছা, সবশেষে হচ্ছে সামাজিক অবদান। সবশেষে কি বলো? ওই যে এর আগে বলছি উন্নয়নে অংশগ্রহণ, আর সবশেষ উদ্দেশ্য কি? সামাজিক অবদান। যখন মানুষ যখন অনেক অর্থশীল হয় তখন বিভিন্ন রকম সামাজিক কাজে সে অংশগ্রহণ করে এবং এর ফলে সমাজের উন্নয়ন হয় এবং সমাজের পিছনে ব্যয় করা হয়। তাহলে মালিক এবং ব্যবস্থাপনা প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন, তারপর সুনাম অর্জন, তারপর উন্নয়নে অংশগ্রহণ, আর সবশেষে হচ্ছে সামাজিক অবদান। বলো সবশেষে। আবার বলো সবশেষে। শেষবারের মতো বলো। আবার ডান পাশ থেকে এই ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের 4টা উদ্দেশ্য রয়েছে এস্টাবলিশ করার। 4টা কি বলো তারিফ চৌধুরী? তহবিল বিনিয়োগ, মুনাফা অর্জন, সুনাম অর্জন, উন্নয়নে অংশগ্রহণ, তারপর সামাজিক সামাজিক কাজ, সামাজিক অবদান। বলো শেষটা আবার বলো। সামাজিক অবদান। আচ্ছা, আমার বাম পাশ থেকে কে বলবে 4টা পয়েন্ট? আবির চৌধুরী। তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন, হ্যাঁ। সুনাম অর্জন, হ্যাঁ। উন্নয়নে অংশগ্রহণ, সামাজিক অবদান। সামাজিক অবদান। এটা কিসের প্রেক্ষাপটে? এটা ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। ওকে, এবার আমরা চলে যাচ্ছি সরকার এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটের উদ্দেশ্য। এটা এই লক্ষ্য করো সবাই, ছেলেমেয়েরা আমাদেরকে তাকাও। সরকার এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপট একটু শোনো। সরকার যে কোনো ব্যবসায় অনুমতি দেবার আগে চিন্তা করে এই ব্যবসা প্রতিষ্ঠা করলে জনগণের কল্যাণ হবে কিনা, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে কিনা, তাহলে কি করে সরকার সেখানে পারমিশন দেয়। ওকে, তাহলে সরকার এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলির মধ্যে প্রথম হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন। বলো প্রথমে কি? নোট ও মুদ্রার প্রচলন। হ্যাঁ, প্রথমে কি বলো? নোট ও মুদ্রার প্রচলন। বলো প্রথমে। তাহলে সরকার এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যে প্রথমটা কি? নোট ও মুদ্রার প্রচলন। নোট ও বলো নোট ও। আচ্ছা না, 1 নম্বর হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন। 2 নম্বর হচ্ছে মূলধন গঠন। বলো 2 নম্বরে। 1 নম্বর নোট ও মুদ্রার প্রচলন, 2 নম্বর মূলধন গঠন। নোট ও মুদ্রার প্রচলন কিভাবে করে? শোনো ছেলেমেয়েরা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি জানো? বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক মুদ্রা বা অর্থ বা টাকা ছাপায় এবং সেটা কি প্রচলন করে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক কি শুধু নিজে প্রচলন করতে পারবে? তুমি কি কখনো বাংলাদেশ ব্যাংক থেকে টাকা তুলেছো বা কোনো কাজ করেছো? এই বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই নোট এবং মুদ্রার প্রচলন করে থাকে। তুমি বাংলাদেশ ব্যাংকে যাও না, কিন্তু তুমি কোনো না কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে তুমি কোনো না কোনো কাজে গিয়েছো। হয়েছে না এরকম? কথা বুঝতে পেরেছো তো? হ্যাঁ। তাহলে রাষ্ট্রীয় এবং সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বলে প্রথম হচ্ছে কি? নোট ও। সরকার যে নোট এবং মুদ্রা ছাপায় সেটাই বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রচলন করে থাকে। আর তারপর হচ্ছে মূলধন গঠন। বলো কি? মূলধন গঠন। যখন একটা ব্যাংক তোমার আশেপাশে প্রতিষ্ঠা হবে তখন তুমি ওই ব্যাংকে গিয়ে যখন দেখবে যে টাকা রাখলে ওই টাকার উপর কিছু মুনাফা পাওয়া যায়, তুমি সঞ্চয়ে উদ্বুদ্ধ হবে। আর তোমার এই সঞ্চিত অর্থ একটা সময় যখন অনেক হবে তখন তুমি এটা আরেক জায়গায় বিনিয়োগ করতে পারবে মূলধন হিসেবে। বুঝতে পেরেছো তো? সরকার এবং রাষ্ট্রের প্রেক্ষাপটে প্রথম হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন। বলো প্রথমে মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। যখন তোমার কাছে মূলধন গঠন হবে তখন তুমি টাকাটা রাখবে নাকি বিনিয়োগ করবে? বিনিয়োগ করবে। তখন তুমি শিল্পে বিনিয়োগ করবে, শিল্পের উন্নয়ন হবে। শিল্পের প্রথমটা নোট ও মুদ্রার প্রচলন, তারপরটা হ্যাঁ মূলধন গঠন, তারপর বিনিয়োগ ও শিল্পায়ন। ছেলেবেলা তোমাদের এমসিকিউ আসবে, আমার দিকে তাকাও। সুনাম অর্জন ব্যাংকের কোন উদ্দেশ্যে বলি মধ্যে পড়ে? সুনাম অর্জন মালিক, রাষ্ট্র, গ্রাহক। কোনটা? মালিক। এখন এগুলো যদি মুখস্থ না থাকে পারবে? এসব। তাহলে সরকার এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টা বলেছি? প্রথমে বলো নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। বলো তুমি বলো। নোট ও মুদ্রার প্রচলন,
বিনিয়োগ ও শিল্পায়ন। গুড, ভেরি গুড, তুমি বলো। নোট ও মুদ্রা প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। গুড। নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। তুমি আবার একটু পড়ো, দেখে পড়ো, তুমি বলো। গুড। বলো। নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। বলো, গুড, হয়েছে। নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, হ্যাঁ, বিনিয়োগ ও শিল্পায়ন। গুড, সুন্দর। তারপর মুদ্রা, হ্যাঁ, নোট ও নোট ও মুদ্রার প্রচলন, হ্যাঁ, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। গুড। তারপর নোট ও মূলধন সরি নোট ও মুদ্রা প্রচলন, হ্যাঁ, নোট ও মুদ্রার প্রচলন। তারপর আমরা মূলধন গঠন। তারপর বিনিয়োগ ও শিল্পায়ন। তুমি এটা একটু দেখে পড়ো বাবা, বলো, তুমি বলো। নোট ও মুদ্রা প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। গুড। নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। আবির চৌধুরী, এটা কোন প্রেক্ষাপটে? রাষ্ট্রীয়। সরকার এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে। বলো নিশান চৌধুরী। স্যার, নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। গুড। নোট ও মুদ্রার প্রচলন, বিনিয়োগ গঠন, হ্যাঁ, না স্যার, মূলধন গঠন, হ্যাঁ। তারপরে বিনিয়োগ ও শিল্পায়ন। বিনিয়োগ ও শিল্পায়ন। বলো মৃদুলা চৌধুরী। নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। গুড, নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। গুড, নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। গুড। নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। শিল্পায়ন, বিনিয়োগ ও শিল্পায়ন। হ্যাঁ, নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। হয়েছে। দাও, বইটা দাও। বলো মোহিত, বলো। নোট ও মুদ্রা প্রচলন, মূলধন গঠন, আবার বিনিয়োগের শিল্পায়ন। বিনিয়োগ ও শিল্পায়ন। গুড। এবার এসো ছেলেমেয়েরা, বলো এবার হচ্ছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। বলো। হ্যাঁ, সীমান্তকে একটু পরে জিজ্ঞেস করছি। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। বলো। কর্মসংস্থান। এই রাষ্ট্র এবং সরকারি প্রেক্ষাপটে 5টা উদ্দেশ্য। প্রথমটা কি বলো? নোট ও মুদ্রা প্রচলন। তারপর মূলধন গঠন। তারপর বিনিয়োগ ও শিল্পায়ন। এরপর হচ্ছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। বলো, আবার বলো। আর সবশেষে কর্মসংস্থান। ওই এলাকার মানুষের কাজের ব্যবস্থা হচ্ছে কিনা, চাকরি পাচ্ছে কিনা, তাহলে বেকার ঘুচে যাবে। দেশের আলটিমেটলি একজনের উন্নয়ন হলে জাতীয় উন্নয়ন হবে, তাই না? তাহলে প্রথমে হচ্ছে নোট ও, তারপর মূলধন গঠন, তারপর বিনিয়োগ ও শিল্পায়ন, তারপর মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, তারপর কর্মসংস্থান। শেষের দুটো হচ্ছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ ও, বলো, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ ও, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ ও, ক্লিয়ার? এবার আমার হাতে ডান পাশ থেকে এই রাষ্ট্র এবং সরকারের প্রেক্ষাপট থেকে ব্যাংকের উদ্দেশ্যের 5টাই কে বলতে পারবে? সীমান্তকে একটু পরে জিজ্ঞেস করবো, বাধ্যতামূলক, যেহেতু তখন মিস্টেক করেছে। কে বলতে পারবে 5টা? বলো সোহাগ চৌধুরী। দুটো মুদ্রা প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন, মুদ্রা নিয়ন্ত্রণ, কর্মসংস্থান। ছেলেমেয়েরা, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ এবং সবশেষে বলছে কর্মসংস্থান। মূলধন গঠন, নোট ও মুদ্রা প্রচলন, এগুলো তো বুঝতে পারছো। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ একটু লক্ষ্য করো। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান। পণ্যের দাম, ছেলেমেয়েরা সবাই লক্ষ্য করো। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ অর্থাৎ কখনো কখনো পণ্যের দাম খুব বেড়ে যায়, আবার পণ্যের দাম কমে যায়। কখনো কখনো বাজারে মানুষের কাছে প্রচুর অর্থ থাকে, আবার কখনো কখনো কম থাকে, তাই না? এটা কারণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে। তুমি বলতে পারো, স্যার ওনারা কিভাবে নিয়ন্ত্রণ করে? মানুষের টাকা ওনাদের কাছে কিভাবে যায়, বা ওনাদের টাকা মানুষের কাছে কিভাবে আসে, তাই না? কেন্দ্রীয় ব্যাংকের এই মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অনেকগুলো পদ্ধতি রয়েছে। যে পদ্ধতিগুলো তোমাদের ইন্টারমিডিয়েটের আলোচনা আছে, আমি সংক্ষেপে একটু বলে দিই। ধরো, যখন বাজারে প্রচুর অর্থ থাকে তখন পণ্যের দাম বেড়ে যায়। মানুষের কাছে যখন প্রচুর টাকা থাকে তখন হয় কি, পণ্যের দাম বেড়ে যায়, কারণ মানুষ কিনতে চায়, ওই পণ্যের ক্রাইসিস হয় আস্তে আস্তে, এই জন্য দাম বাড়িয়ে দেয়। এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক কি করে জানো? কেন্দ্রীয় ব্যাংকগুলোকে বলে যে আপনারা
আপনারা আমাদের ব্যাংকে টাকা রাখলে 5 লক্ষ টাকা 5 বছরে দ্বিগুণ হয়ে যাবে। এই কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে আমরা টাকা রাখতে পারবো না, ভালো করে শোনো। এই 5 বছরে কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। তখন কেন্দ্রীয় ব্যাংক কি করবে, ওই বাণিজ্যিক ব্যাংকগুলো কি করবে, মানুষকে আর অর্থ ঋণ দিবে না, বরং ওই টাকাটা কোথায় নিয়ে রাখবে? কেন্দ্রীয় ব্যাংকে রাখবে। কেন? কারণ দ্বিগুণ হবে এবং মানুষকে যখন ঋণ দেওয়া বন্ধ করে দেবে তখন মানুষের কাছে টাকা কমে যাবে। মানুষের কাছে যখন টাকা কমে যাবে পণ্যের দাম আস্তে আস্তে হয়ে যাবে, কমে যাবে। কথা বুঝতে পেরেছো? আবার যখন আবার যখন পণ্যের দাম বেশি কমে যাবে, মানুষের কাছে টাকা কম থাকবে, তখন আবার কেন্দ্রীয় ব্যাংক কি করবে, এই হার ব্যাংক হারটা কমিয়ে দিবে, বাড়িয়ে দিবে। অর্থাৎ বলবে যে না, এখন টাকা ডাবল হয় 10 বছরে। কয় বছরে? তখন কি আর ব্যাংকগুলো ব্যাংকের কাছে টাকা রাখবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে? তখন ভাঙিয়ে ফেলবে। ওই ব্যাংকের কাছে যখন টাকা আসবে, ব্যাংক বলতে আমি বাণিজ্যিক ব্যাংকে বোঝাচ্ছি, ব্যাংকের কাছে যখন টাকা আসবে তখন মানুষ বাণিজ্যিক ব্যাংকের কাছে লোন নিতে তখন লোন দিবে, তখন আবার বাজারে টাকা চলে আসে। এরকম বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, যে পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কি করে, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। আর কর্মসংস্থান, এটা তোমরা বুঝতেই পারছো না, একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে হলে অল্প মানুষ দরকার না অনেক মানুষ দরকার? অনেক মানুষ দরকার। যেমন ধরো তুমি একটা ব্যাংকে ঢুকবে, দেখে প্রথমে একজন সিকিউরিটি আছে, 1 জন 2 জন 3 জন, তারপরে একটা ডেস্কে বসবে, ওখানে অনেক অফিসার আছে, তাই না? ওইখানে সিসি ক্যামেরা আছে, বিল্ডিং ভাড়া করে, তাই না? অনেক মানুষের কর্মসংস্থান হয়। যদিও বাংলাদেশের 8 থেকে 10টা ব্যাংক এখন কলাপসের দিকে, তারা এমন পরিমাণ ঋণ দিয়েছে যে ঋণ আদায় করতে পারছে না এবং ভীষণ তারল্য সংকটে ভুগছে। তোমাদের যদি ওই ব্যাংকগুলো, তোমাদের পরিবারের কারো টাকা থাকে, ওই ব্যাংকগুলো থেকে টাকা সরিয়ে নিয়ে আসতে হবে, না কিন্তু টাকাটা পাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, এবার এসো। হ্যাঁ, ব্যাংকের নাম আমরা যে রেকর্ড অবস্থায় বলবো না, অফ রেকর্ডে আমাকে জিজ্ঞেস করে বলে দিব। এবার এসো, এই ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যে বলে এখন বলছি। এখন আমরা কেন ব্যাংকে টাকা রাখবো, কথা বুঝতে পেরেছো? এতক্ষণ ধরে কি আলোচনা করেছি, কার কার প্রেক্ষাপট? মালিক ও ব্যবস্থাপনা, আর হচ্ছে রাষ্ট্র বা সরকারের প্রেক্ষাপট। আর এখন গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যে বলি। আমাদের কি কি উদ্দেশ্য রয়েছে একটা ব্যাংক প্রতিষ্ঠা হলে? এবার শোনো, আমানত। বলো কি প্রথমে? আমানত। চলে আমরা আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও। আমাদের ধরো প্রতি মাসে 50,000 টাকা ইনকাম হয় আমাদের, ফর এক্সাম্পল। ওখানে আমাদের 40,000 টাকা খরচ হয়, কত থাকে? এই 10,000 টাকা আমরা কি করে, আমরা গিয়ে ব্যাংকে রেখে দিই। এভাবে এরকম রাখতে 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 ওখানে একটা অর্থ জমে, যেটাকে আমরা পরবর্তীতে বড় অর্থ হলে এটা মূলধন হিসেবে বিনিয়োগ করি। ছেলেমেয়েরা ভালো করে শোনো, এই ব্যাংকের গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলির প্রথম উদ্দেশ্য হচ্ছে আমানত। প্রথম উদ্দেশ্য কি? ভালো করে শোনো, আমি প্রশ্ন করবো তোমাদেরকে। গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের আমানত সৃষ্টি করে। চলতি আমানতের সুদ নেই। এই আমানত মানে হিসাব। আমানত মানে কি? এই চলতি আমানত, আমার দিকে তাকাও। চলতি আমানত আর চলতি হিসাব কি কথা? আর এটা ইংরেজি নাম হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কি বলো? কারেন্ট অ্যাকাউন্ট। এই কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি আমানতে কি নাই, কোনো প্রকার সুদ নেই। এই চলতি হিসাব কাদের জন্য খোলা হয় জানো? এই ছেলে, চলতি হিসাব কাদের জন্য খোলা হয় জানো? ব্যবসায়ীদের জন্য। যে কোনো সময় টাকা জমা দিতে পারে, যে কোনো সময় টাকা তুলতে পারে, এবং তোমার যা থাকবে, তোমার আছে 10,000, তুমি চাইলে এর চেয়েও বেশি তুলতে পারবে। এই চলতি হিসেবে শুধু ব্যাংক জমাতিরিক্ত সুবিধা দেওয়া হয়। কোন হিসাবে ব্যাংক জমাতিরিক্ত সুবিধা দেওয়া হয়? ব্যাংক জমাতিরিক্ত বিষয়টা বোঝো? অর্থাৎ তোমার আছে 50,000, কত? কিন্তু তোমার দরকার 70,000, তুমি ব্যবসায়ী, কারেন্ট অ্যাকাউন্ট খুলেছো, তুমি চাইলে 70,000 তুলতে পারবে, তবে পরবর্তীতে কত বেশি তুলেছ? 20,000, এটা সুদ সহ পরিশোধ করতে হবে। ওকে, এবার একটু শোনো। তাহলে বলছে কি যে কোন আমানতে কি নাই, সুদ নাই? চলতি আমানতে। কোন আমানতে সুদ নাই? চলতি আমানতে। কিন্তু অনেক ধরনের সেবা পাওয়া যায়। সঞ্চয় আমানতে প্রায় 5 থেকে 7% সুদ পাওয়া যায়। বলো, সঞ্চয় আমানতে কত পার্সেন্ট? যেটাকে আমরা বলি সেভিংস অ্যাকাউন্ট, কত পার্সেন্ট সুদ পাওয়া যাবে? 5 থেকে 7%। বলো, সঞ্চয় আমানতে আর চলতি আমানতে সুদ আছে? সুদ আছে? নাই। আর সঞ্চয় আমানতে 5 থেকে 7%। মেয়াদি আমানতের সুদের হার অপেক্ষাকৃত বেশি, তবে সাধারণত মেয়াদ উত্তীর্ণ হবার আগে টাকা তুললে তেমন লাভজনক হয় না। মেয়াদি আমানত নিম্নে 1 মাস এবং ঊর্ধ্বে যে কোনো সময় হতে পারে। মেয়াদি মানে এফডিআর এর কথা বলেছে। আমার দিকে তাকাও, কি কথা বলেছে? এফডিআর। ছেলেমেয়েরা, কারেন্ট অ্যাকাউন্টে সুদ আছে না নাই? নাই। সঞ্চয় আমানতে সুদ আছে না নাই? কত থেকে কত পার্সেন্ট? আর সবচেয়ে বেশি হচ্ছে কি স্থায়ী আমানতে। বলো কি? স্থায়ী আমানতে। স্থায়ী আমানত সর্বনিম্ন 1 মাসের জন্য হয়। সর্বনিম্ন 1 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর হতে পারে। এফডিআই, যেটা আমরা ফিক্সড বলি। কি বলি? ওই আমানতে, স্থায়ী আমানতে সুদের হার সবচেয়ে বেশি।
বলো স্থায়ী আমানতের সুদের হার সবচেয়ে বেশি। ক্লিয়ার সবাই? আচ্ছা, কিন্তু কথার কথা, তুমি 3 মাসের জন্য টাকাটা রেখেছো, কয় মাস? কিন্তু তুমি যদি 3 মাসের আগে ভেঙে ফেলো তাহলে কিন্তু যেই প্রফিট পাবার কথা সেটা পাবে, যে সুদ পাবার কথা সেটা পাবে না। 3 মাসের জন্য রেখেছো, 3 মাস পর তোমাকে যা বলছিল পুরো টাকাটাই সুদ সহ পাবে। তুমি যদি ভাবো যে না আমি এটা 3 মাস পরে ভাঙবো না, এটা অটো আবার রিনিউয়াল হয়ে যাবে। তুমি 3 মাসের জন্য রেখেছো কিন্তু টাকাটা তুললে না, এটা আবার পরের 3 মাসের জন্য কাজ করতে থাকবে। অটো রিনিউয়াল এটাকে বলে। কথা বুঝতে পেরেছো তো? তোমাকে আবার নতুন করে গিয়ে টাকাটা এই 3 মাসের জন্য এফডিআর করার প্রয়োজন নেই। তাহলে কোন হিসাবে সুদ নাই? চলতি হিসাবে, কারেন্ট অ্যাকাউন্ট। কোন হিসাবে সুদ 5 থেকে 7%? কোন হিসাবে সুদ সবচেয়ে বেশি? স্থায়ী হিসাবে সর্বনিম্ন আমানত কত মাসের? 1 মাসের। আচ্ছা, তাহলে ব্যাংকের গ্রাহকদের প্রেক্ষাপটে প্রথম হচ্ছে আমানত। প্রথমে আচ্ছা, এই ছেলেমেয়েরা আমরা টাকাটা বাড়াতে আমরা ব্যাংকে টাকা রাখি, তবে তার চেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা। কি বলো? আমরা আমাদের বাসায় টাকাটা রাখা নিরাপদ মনে করি না। আমরা অনেক সময় গ্রামের বাড়িতে যাই, অনেক সময় বেড়াতে যাই, এই সময় একটা ঝুঁকি থাকে না? এই জন্য মূলত আমরা টাকাটা ব্যাংকে রাখি। কেন? নিরাপত্তার স্বার্থে। বলো কিসের স্বার্থে? তাহলে গ্রাহকদের প্রেক্ষাপটে প্রথম পয়েন্ট হচ্ছে আমানত। প্রথমে কি? তারপর নিরাপত্তা। বলো প্রথমটা, তারপর হচ্ছে উপদেষ্টা ও পরামর্শদাতা। বলো কি? বলো তো। তোমার ব্যাংকে যদি লেনদেন থাকে, যদি কোনো ব্যাংক কর্মকর্তার সাথে পরিচয় হয়, তুমি ওখানে তার কাছ থেকে পরামর্শ নিতে পারবে, তোমাকে তারা পরামর্শ দিতে পারবে। তুমি কোনো বিষয় তাদেরকে শেয়ার করলে তাদের যদি ওই বিষয়টা জানা থাকে সে বিষয়ে তোমাকে পরামর্শ করতে পারবে। যার ফলে তুমি কি চাও, যার ফলে তুমি একটা পরামর্শদাতা হিসেবে পাবে ওই ব্যাংকের যারা কর্মকর্তা থাকবে তাদের কাছ থেকে। ক্লিয়ার? এরপর হচ্ছে প্রতিনিধি ও ওসি। বলো কি? বলো তো। প্রতিনিধি ও ওসি। ফর এক্সাম্পল, ভালো করে শোনো। বলো প্রথম হচ্ছে আমানত। বলো নিরাপত্তা, উপদেষ্টা ও পরামর্শদাতা। আমানত, নিরাপত্তা, উপদেষ্টা ও পরামর্শদাতা। আমানত, নিরাপত্তা, উপদেষ্টা ও পরামর্শদাতা। আমানত, নিরাপত্তা, উপদেষ্টা ও পরামর্শদাতা। 3টা হয়েছে সবার? এটা কি রাষ্ট্রীয় প্রেক্ষাপটে, তাই না? হ্যাঁ, গ্রাহকদের প্রেক্ষাপটে। সাবধান। এবার এসো প্রতিনিধি ও ওসি। প্রতিনিধি ও ওসি। এবার শোনো, ধরো সাব্বির পড়াশোনা শেষ করে ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছে, এখনো ধরো আমেরিকায় চলে গেছে ফর এক্সাম্পল, কিন্তু ওর বাংলাদেশে 10টা বাড়ি আছে, যেগুলো সব ভাড়া দেয়া, যেগুলো সব কি করা, শোনে না কেন, যেগুলো সব ভাড়া দেয়া, যেগুলো সব কি। এখন সাব্বির তো আমেরিকা থেকে এসে প্রতি মাসে ভাড়া নিতে পারবে? একটা ব্যাংকে দায়িত্ব দিয়ে দিবে যে ওই ব্যাংক এই সকল ভাড়া আদায় করবে এবং ওই বিল্ডিংগুলোর সকল বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল পরিশোধ করবে। এটাকে বলা হচ্ছে প্রতিনিধি বা ওসি। ওর প্রতিনিধি হিসেবে সে কাজ করবে। কে? ব্যাংকের বিনা স্বার্থে কাজ করবে নাকি অবশ্যই একটা চার্জ নিবে? চার্জ নিবে। এটা হচ্ছে ব্যাংকের উদ্দেশ্য। কথা বুঝতে পেরেছো তো? এখানে সাব্বিরের যেমন সুবিধা হলো, ব্যাংকেরও কি হলো? আয় হলো। ব্যাংকেরও কি হলো? আয় হলো। ধরো সাব্বিরের 10টা বাড়ি বাবদ এরকম সব ভাড়া আদায় করে, সব বিদ্যুৎ বিল, গ্যাস বিল দেয়, বছর হয়তো সাব্বিরের কাছে 50,000 টাকা সার্ভিস চার্জ কাটে। তো এটা সাব্বিরের জন্য অনেক সহজ। আমেরিকা থেকে আসতে তো তোমার প্লেন ভাড়া লাগবে লাখ লাখ টাকা, আবার যেতেই লাগবে লাখ লাখ টাকা, লাগবে না? কথা বুঝতে পেরেছো তো? তাহলে গ্রাহকদের প্রেক্ষাপটে প্রথমটা কি? তারপর অর্থ স্থানান্তর। বলো অর্থ স্থানান্তর। তুমি অর্থ স্থানান্তর দেশ থেকে বিদেশে, দেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে দেশে তুমি যে কোনো সময় অর্থ স্থানান্তর করতে পারবে যদি তোমার ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। কথা বুঝতে পেরেছো তো? তো অতএব এটার জন্য আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকি। আর হচ্ছে জীবনযাত্রা মান উন্নয়ন ও সহজীকরণ। ছেলেমেয়েরা কি বলতো? জীবনযাত্রা মান উন্নয়ন ও সহজীকরণ। ছেলেমেয়েরা দেখো, গ্রাহকের জীবনযাত্রার, আমাকে লক্ষ্য করবে বাবা, গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাংক বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্য বা সেবা তৈরি করে। ক্রেডিট কার্ড দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ টাকা ছাড়াই ক্রয় করতে পারবে। তোমার আছে ক্রেডিট কার্ড, কি আছে? ক্রেডিট কার্ড। তোমার নগদ টাকা নেই, ওটা দিয়ে তুমি ক্রয় করতে পারবে। পরবর্তী তোমাকে ওই টাকাটা সুদ সহ পরিশোধ করতে হবে। এটিএম মেশিন থেকে নগদ টাকা তোলা যায়। এটিএম মেশিন থেকে কি করা যায়? বর্তমানে দেশের বড় বড় শহরে বিভিন্ন এলাকায় 24 ঘন্টা ব্যাংকিং সেবা ব্যবস্থা চালু রয়েছে। এছাড়া মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করা হয়। ওই যে একটু আগে আমরা বলেছি যে তুমি যদি একটা অ্যাপস ডাউনলোড করে নাও অথবা তুমি যদি এটিএম কার্ড থাকে, তুমি 24 ঘন্টায় যে কোনো সময় টাকা তুলতে পারবে। তাই না? এটা অবশ্যই গ্রাহকদের জন্য জীবনযাত্রা মান উন্নয়ন হয়েছে।
এবং ধরো তোমার বাসায় 50,000 টাকা রেখে দেয়া, তোমার বাসায় 50,000 টাকা রেখে দেয়া একটা ঝুঁকিপূর্ণ না? তুমি ব্যাংকে রাখলে তুমি যখন যত টাকা প্রয়োজন কার্ড দিয়ে তুলে ফেললে, কি দিয়ে? এটিএম কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করলে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাংকের উদ্দেশ্য বলি ছেলেমেয়েরা। আর আমরা এই ব্যাংকের উদ্দেশ্য বলি তোমাদেরকে কালকে এগুলো তোমাদের পড়া ধরবো। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করছি। আমরা ছেলেমেয়েরা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ব্যাংকের বিভিন্ন প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলি মুখস্থ করে ফেলবে, তোমাদের সিকিউ এবং এমসিকিউ অনেক বেশি সাহায্য হবে। আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।